ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। অক্টোবরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৩ থেকে ৪ মামলার রায় ঘোষণা আশা আইন উপদেষ্টার। ২-১ দিনেই ৫৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গ্যাজেট। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে যৌথ বাহিনীর জালে ৬০০-র বেশি অপরাধী। কোনো শয়তান যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। বিগত সরকারের উচ্চ পর্যায়ের চাপে বন্ধ ছিল সাগররুনি হত্যার তদন্ত। অভিযোগ পরিবারের, ১৩ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ। খুলতে শুরু করেছে জট, দাবি আইনজীবীর। এবং ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ সোহেলি আক্তার। বাংলাদেশি স্পিনারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ৫টি ধারা ভঙ্গের প্রমাণ পেয়েছে আইসিসি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বেশি দেরি হয়ে যাবে বলেও জানিয়েছে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত আকারে স্থানীয় সরকারের ভোট করা হবে। এখনও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে ব্রিফিং করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আসছে ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল নিজেদের বার্তা। তবে সরকার চাইলে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট প্রত্যাশা করেন তারা। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন উন্নয়ন সহযোগীরা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সহ ইসিকে নানা কাজে সহযোগিতা করছে ইউএনডিপি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হলে সুযোগ পাবে ফ্যাসিবাদীরা। সংস্কারের কথা বলে নির্বাচন আয়োজনে দেরি দেশের মানুষ মানবে না জানিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বিএনপি চায় না বলেও জানান নেতারা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পাওয়ার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, গত 16 বছরে ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন ভোটাররা। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে, সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে। দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদ। এই নির্বাচনকে আরো পেছানো হয় তাহলে আমরা ধরে নেব
সেই পরাজিত ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্যই নির্বাচন পিছানো হচ্ছে। এদিন সকালে নোয়াখালীর সেনবাগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিচ্ছিন্ন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই দেশের মূল সংস্কার কাজ পরিচালনা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। দেশ পুনর্গঠনেও তরুণদের ভূমিকা রাখতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি। সঙ্গীত এবং নৃত্যকলা বিভাগ সেটা আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর হিসেবে চয়েস করেছে। এই গণ অভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আপনারা জানেন, সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৩ থেকে ৪ মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে ঘোষণার আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১ সপ্তাহের মধ্যে ১,২১৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের জড়িত থাকার অভিযোগ ওঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ট্রাইব্যুনাল কাজ শুরুর পর থেকে এরই মধ্যে ৩ শতাধিক অভিযোগ দায়ের হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার মধ্যে ৩ থেকে ৪টির রায় ঘোষণা হবে আগামী অক্টোবরের মধ্যে। এই আদালতে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মনোভাব না দেখালেও তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাবে সরকার। পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ইন্টারপোল রেড অ্যালার্ট এখনো জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। এদিকে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া প্রায় 16,500 রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে 2-1 দিনেই 53টি এবং 1 সপ্তাহের মধ্যে 1,214টি গায়েবী মামলা প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতার কারণে করা 396টি মামলার মধ্যে 332টি এরই মধ্যে প্রত্যাহার হয়েছে জানিয়ে ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বলে জানান ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হচ্ছে সাবেক মেয়র আতিকুল ইসলামকে। উত্তরার গণহত্যার মামলায় আতিকুল সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে অনেকের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এদিকে ট্রাইব্যুনাল আইনের নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। জুলাই আগস্টে যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর সহ ঢাকার যে কয়টি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভিডিও ফুটেজে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও গুলি ও নির্যাতন চালাতে দেখা যায়। মঙ্গলবার উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত 5 আওয়ামী লীগ নেতাকর্মীকেও 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। সোমবার দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। এছাড়া এখন থেকে আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবেন বিশেষ আদালত। 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। এ পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। এর মধ্যে 3 থেকে 4টি মামলার তদন্ত শেষ হতে পারে এ মাসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে কোনো শয়তান যেন পালাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ বলছেন আইন উপদেষ্টা। সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাওয়ার আশা তার। আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, সরকারের সব বিভাগসহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে আসবে। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে। কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ from law enforcing agencies. কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে সরকার। মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, আর সেই চেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব। বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ের তদন্তে বাধা দেওয়া, পরিকল্পিতভাবে আলামত নষ্টের তথ্য প্রমাণ পেয়েছে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্ক ফোর্স। হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। রুনির ভাইয়ের অভিযোগ, আওয়ামী সরকারের কেউ জড়িত বলেই তদন্তে বাধা দেওয়া হয়। এদিকে 13 বছরেও হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। 13 বছরেও অন্ধকারে ঘেরা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার, মেহেরুন রুনি হত্যা রহস্য। উচ্চ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স গঠনের পর তদন্তে আলো পড়তে শুরু করেছে। আশার আলো দেখতে শুরু করেছেন মেহেরুন রুনির পরিবারও। 13 বছর পূর্তিতে হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সারওয়ার মেঘ।
আইনজীবী জানান, বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা সৃষ্টি করা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হয় মামলার আলামত। জড়িতদের অনেককেই টাস্কফোর্স চিহ্নিত করতে পেরেছে বলেও জানান আইনজীবী। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। রুনির ভাই নওশের রোমানের অভিযোগ, বিগত সরকারের কেউ জড়িত বলেই সে সময় তদন্তে বাধা সৃষ্টি করা হয়। রুনির একমাত্র সন্তান মেঘ বলছেন, এবার তারা আশাবাদী। বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্কফোর্সের। এদিকে হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার করতে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে নানা কূটকৌশল করে বিচার করা হয়নি। বিগত সরকারের সময়ে নানান কূটকৌশল করে সেগুলোর বিচার করা হয়নি, সেগুলোর জন্য বিচার করা হয় সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করব। অনেক বছর পার হয়ে গেছে, এখন সাক্ষ্য প্রমাণাদির বিষয় আছে, আর বহুবার এটা সময় নেওয়া হয়েছে। আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল, কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে, কিন্তু বিচার আসলে একটা হতে হবে। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে থাকা স্বজনকে ছাড়া 16 বছর ধরে করুণ দিনাতিপাতের অভিজ্ঞতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দ্রুত ফিরে পেতে চান স্বজনকে। অনেক রোগে আক্রান্ত হয়ে রয়েছে, আজকে 17 বছর ধরে জেলে আক্রান্ত হয়ে রয়েছে, জেলে বন্দী হয়ে রয়েছে। আমি যে মা হয়ে কেন কিছু ভাবতেছি না। আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমি আমার বাবার হাতটা একটু দেখতে চাই। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই অপরাধ না করেও জেল খেটেছেন। একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও এখনো কারাবন্দী অনেকে। আপনারা যারা আজকে ক্ষমতায় বসে আছেন, আপনারাও জানেন এই বিডিআর যারা এখানে উপস্থিত আছে, আমরা সব নিরপরাধ। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি এবং বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন বিডিআর কল্যাণ পরিষদ। চলমান থাকবে, আপনার সেনাবাহিনী, আপনার বিজিবি, আপনার পুলিশ আমাদেরকে ঠেকাতে পারবেন না। আন্দোলনের সংহতি জানিয়ে দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নিতে সময় বেঁধে দেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সমর্থন করি। আপনি যত দ্রুত সম্ভব এই বিডিআরদের সঠিক বিচারের দিকে নিয়ে যাবেন। 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে গত 9 জানুয়ারি 6 দফা দাবিতে আন্দোলনে নেমেছিল বিডিআর কল্যাণ পরিষদ। তদন্ত কমিশন গঠন ও বিশেষ আদালতে বিচার শুরুর পর স্থগিত করা হয়েছিল আন্দোলন। পরে 9 জানুয়ারি জামিন পান 2 শতাধিক সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
এপ্রিলে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে দুই প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের দেখা হলেও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এখনও অনিশ্চিত। আগামী সম্মেলনে বাংলাদেশ বিমস্টেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও জানান সংস্থাটির মহাসচিব। ইন্দ্রমণি পাণ্ডে বলেন, সদস্য দেশগুলোর দ্বিপাক্ষিক বিষয় বিমস্টেকের এজেন্ডা না, তবে এরকম সম্মেলনে সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকে। এই সম্মেলনে আরও যোগ দেবেন সদস্য রাষ্ট্র থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করছে দুই দেশের উপর। বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আমরা কাজ করি না, বরং এই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ সহ নানা স্বার্থে কাজ করি। কিন্তু এই প্ল্যাটফর্ম সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসনের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ফ্লাইটের টিকিট ভাড়া বৃদ্ধি রোধে 10টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুকিংয়ের 3 দিনের মধ্যে টিকিট ইস্যু করা হবে। সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা, ওয়ার্ক ভিসাধারী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়া রাখার নির্দেশ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রের সুপারিশগুলো মঙ্গলবার থেকেই কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়। দুর্নীতির সূচকে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় লাল সবুজের অবস্থান 14তম। টিআইবি বলছে, আওয়ামী লীগের আমলে সরকারি প্রকল্পের কেনাকাটায় অবাধে লুটপাট ও অর্থ পাচারের প্রভাব পড়েছে এবারের অবনমনে। ৬,০০০ টাকায় বালিশ, ৩৭ লাখ টাকায় পর্দা, ১৫,০০০ টাকার পাইপ কাটার কেনা হয়েছে ৯৩ লাখ টাকায়। বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে কেনাকাটায় হয়েছে এমন হরিলুট। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচারের তথ্য এসেছে অর্থনীতির শ্বেতপত্রে। দুর্নীতি ও অর্থ পাচারের প্রভাব পড়েছে টিআই এর বৈশ্বিক দুর্নীতির ধারণার সূচকে। বিশ্বের ১৮০টি দেশ নিয়ে মঙ্গলবার প্রকাশিত দুর্নীতি সূচকে বার্লিন ভিত্তিক সংস্থা টিআই বলছে, দুর্নীতির বৈশ্বিক সূচকে ঊর্ধ্বক্রম অর্থাৎ ভালো থেকে খারাপ অনুযায়ী বাংলাদেশের অবস্থানের 2 ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, আর খারাপ থেকে ভালো অর্থাৎ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। ১৪৯ থেকে ১৫১তম অবস্থানে আমাদের এবারের স্কোর। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম। ৭২ স্কোর নিয়ে ঊর্ধ্বক্রম তালিকায় 18তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। 17 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে কেবল আফগানিস্তান। টিআইবি বলছে, দুদক সহ দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধচার পুরস্কার দেয়, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু কেউ তাকে ফিরে আর পায় না। বৈশ্বিক দুর্নীতির ধারণার সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এছাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্যস্থল সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াও দুর্নীতির সূচকে ভালো অবস্থানে রয়েছে বলে জানায় টিআইবি। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ সাবেক বর্তমান অন্তত 25 জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।
সংস্থাটির মহাপরিচালক জানালেন, তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও বিঘ্নিত হবে না অনুসন্ধান। এদিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান নেতৃত্বে একটি দল। তবে অভিযানে কিছু না পেয়ে ফিরতে হয় খালি হাতে। এরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে লেখালেখির অভিযোগে এবং বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সাইমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক। যদিও বর্তমানে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, রিজার্ভের অর্থ তছরূপ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। দাবি করছে কর্মকর্তার বদলিতে কাজে কোনো প্রভাব পড়বে না। আমরা আমাদের কর্মকর্তাকে আমরা বলেছি, প্রত্যাহার করেছি। আমরা কিন্তু বলি নাই যে আমাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম যেভাবে আছে অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সারা দেশে পৌরসভায় প্রায় 4.5 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 285টা পৌরসভা যেহেতু আছে, এটা যাচাই বাছাই করে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য কেনার সুবিধা পাবে 12 লাখ পরিবার। মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে উন্মুক্তভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই সচল করা হবে নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ড। বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। এবার ফ্যামিলি কার্ড ছাড়াও কেনা যাচ্ছে পণ্য। টিসিবি ট্রাক ঘিরে মানুষের ভিড়ও বেশি। ট্রাক ঘিরে তৈরি হয় লম্বা সারি। 588 টাকায় একজন গ্রাহক 1 কেজি চিনি, 2 কেজি করে মসুর ডাল ও ছোলা, 2 লিটার সয়াবিন তেল ও আধা কেজি খেজুর কিনতে পারছেন। সরকারের এই উদ্যোগে খুশি ক্রেতারা। আমরা গরিব মানুষ, আমাদের অনেক সুবিধা হচ্ছে, খুবই উপকারে পাচ্ছি আমরা, আমাদের অনেক টাকা সেভ হচ্ছে। এর আগে মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করা হবে। সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ডগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে। এর মাসের 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। 20 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন খুলনার 10টি পয়েন্টে উন্মুক্তভাবে পণ্য বিক্রির কার্যক্রম চালাবে টিসিবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। শনিবারের মধ্যে হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে রাজি না হলে জর্ডান ও মিশরের জন্য সহায়তা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। গেল 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে অব্যাহত থাকে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনিকে ঘরছাড়া করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবারও অন্তত 10টি গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকটি পরিবারকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এর মধ্যে উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়া সহ বেশ কিছু কারণে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের সাবেক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু করে সব ধ্বংস করে ফেলতে হবে, তবেই হামাস নির্মূল হবে।
ইসরায়েলের পাশাপাশি হামাসের জিম্মি মুক্তির স্থগিতের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি দেয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। যদিও শেষ সিদ্ধান্ত ইসরায়েলি নেবে, তবুও আমার পক্ষ থেকে বলতে চাই, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব জিম্মিদের না ছাড়লে আমার মনে হয় এটাই উপযুক্ত সময়ে যুদ্ধবিরতি বাতিল করার। যুদ্ধবিরতি বাতিল করে দেয়া হোক। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিশরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার কথা ভাবছেন তিনি। এদিকে হামাসের জিম্মিদের মুক্তি স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে তেল আবিব। নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধবিরতি বাতিল না করার দাবি জানান স্বজনরা। শীতে কর্মহীন অনেক পর্তুগাল প্রবাসীর সামনে আশা জাগাচ্ছে পর্যটন মৌসুম। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় ঘিরে এখনই লোক নিতে শুরু করেছে রেস্তোরাঁ বা হোটেলের মতো পর্যটন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান। তাই কারো উপর নির্ভরশীল না হয়ে প্রতিষ্ঠানগুলোতে সরাসরি গিয়ে চেষ্টা করার পরামর্শ অভিজ্ঞদের। তারিকুল হাসানের রিপোর্টে বিস্তারিত। পর্তুগালের বিভিন্ন শহর ও অঞ্চলে পর্যটকদের আনাগোনা জানান দিচ্ছে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, আর কর্মহীন অনেক অভিবাসীর মনে আশার আলো নিয়ে আসছে পর্যটন মৌসুম। ঠান্ডা আর বৃষ্টিপাতের কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক কম থাকায় কর্মী ছাঁটাই করে থাকে হোটেল, রেস্তোরাঁ বা সুভেনির দোকানের মতো পর্যটন নির্ভর নানা প্রতিষ্ঠান। অধিকাংশ ক্ষেত্রেই ছাঁটাইয়ের শিকার হন অভিবাসী কর্মীরা। তবে পর্যটন মৌসুমের প্রস্তুতি হিসেবে হোটেল বা রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হয় পুনরায় কর্মী নিয়োগের প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রম। আগে কাজ করা কর্মীরা পূর্ব অভিজ্ঞতার কারণে খানিকটা এগিয়ে থাকলেও সুযোগ পান নতুনরাও। অভিজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ের পর্তুগিজ ভাষা শিখে তার নিয়োগকর্তার সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারলেই মিলতে পারে কাজের সুযোগ। পর্তুগালে শীতকালে কিছুটা কাজের সংকট সৃষ্টি হয়, তো এই সংকটের সময়ে যদি আপনারা কাজে লাগাতে চান তাহলে আপনাদের পর্তুগিজ ভাষাটা শিখতে পারেন এবং মার্চ এপ্রিলের দিকে আপনারা সিভি ড্রপ করতে থাকেন। ইনশাল্লাহ সামারে অনেক কাজের সুযোগ সৃষ্টি হবে। আপনারা অনেকেই নতুন নতুন কাজের যে প্লেস থেকে ডাক পাবেন, তো আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করুন। সিভি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেখানেই সিভি দেবেন, রেস্টুরেন্ট হোক, কোম্পানি হোক, এক্স্যাক্টলি ম্যানেজার বা রেসপন্সিবল কারো কাছে দিবেন এবং এখনই হলো এটার উপযুক্ত সময়। সামারের আগে সবাই লোকজন নেওয়ার চেষ্টা করে, তাদের স্টাফ ফুলফিল করার চেষ্টা করে। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএনইর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছিল 3.5 লাখের বেশি। এছাড়া মোট কর্মজীবী মানুষের মধ্যে অভিবাসী কর্মী মাত্র 6%। গ্রীষ্ম বরাবরই পর্তুগাল প্রবাসীদের জন্য একরকম আশীর্বাদ স্বরূপ। পর্যটকদের পদচারণা বাড়ায়, কাজের সুযোগ তৈরি হয় অনেক প্রবাসীর জন্যও। তাই পর্যটন মৌসুমের আগেই ভাষাগত উন্নয়নের পাশাপাশি দক্ষতা বাড়িয়ে চেষ্টা করলে সুযোগ মিলতে পারে কাজের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে গড়ে ওঠা ইতালি প্রবাসী বাংলাদেশি শিশুরা রং তুলির মাধ্যমে দেশের প্রতিচ্ছবি তুলে ধরে প্রশংসা কুড়িয়েছে। অমর একুশে উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ দৃশ্য দেখা যায়। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে এক সময় কয়েকটি বাংলা স্কুল পরিচালিত হতো। সময়ের ব্যবধানে এখন আর একটিও নেই। এখানে বড় হওয়া শিশুরা ইংরেজি এবং ইতালীয় ভাষাতেই পড়াশোনা করে। তবে কিছু সচেতন অভিভাবক এবং সামাজিক সংগঠনের কারণে এসব শিশুরা বাংলাদেশ সম্পর্কে এবং দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। তারই প্রমাণ মিলেছে রোমে অমর একুশে উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমে বহু সংগঠন এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকলেও এখন তেমনটি আর চোখে পড়ে না। রোম থেকে পরিচালিত অনলাইন মিডিয়া স্বাধীন বাংলা টেলিভিশন অমর একুশে উপলক্ষে এবার এই প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রোমের কমিউনিটির নেতা ছাড়াও উপস্থিত ছিলেন অনেকে। ছবি আঁকার প্রতি কিছুটা হলো আগ্রহ প্রকাশ করতে পেরেছেন এবং আমাদের যে অরিজিন, যে কৃষ্টি সংস্কৃতি, এটাই কিছুটা হলো তাদের কাছে দিতে পারছেন, আমাদের দিতে পারছেন।
সেই জন্য ধন্যবাদ। প্রতিটি শিশু চমৎকার এঁকেছে। বাংলাদেশ ঈদের সঙ্গে সম্পৃক্ততা খুবই ভালো লেগেছে। 4 থেকে 16 বছর বয়সীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন হলো ফাগুন উৎসব। আমাদের বাঙালিয়ানার ব্যানারে এই উৎসব রাঙাতে হাজির হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আমাদের বাঙালিয়ানা গত বছর থেকে দেশীয় নানা আয়োজনে এর মধ্যে আয়ারল্যান্ডের প্রবাসীদের মন কেড়ে নিয়েছে। যে কোনো আয়োজন কতটা গোছানো হতে পারে সেটি বসন্ত বরণের অনুষ্ঠানে আবারও প্রমাণ করলেন তারা। বসন্তের রঙে রাঙিয়েছে মঞ্চ, দেয়াল, দেখে মনে হচ্ছে নিখুঁত কোনো শিল্পীর ছোঁয়া। নারী শিশুদের বাসন্তী পোশাক আর দেশীয় গানের তালে তালে নাচ মাতিয়ে রেখেছিল ডাবলিনের কেইনামানা ঘররুম। সঙ্গে ছিল পুরুষ শিল্পীর মন সব দেশীয় গান। প্রবাসে এ যেন বাংলাদেশের হলুদ বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, কবির এই বাণীর মতো আয়ারল্যান্ডের চারধারে এখনো পুরোদমে ফুল না ফুটলো এমন আয়োজন দেখে মনে হয় বসন্ত ঠিকই এসেছে প্রবাসীদের মনে। ফাল্গুন এসে গেছে, মনের মধ্যেও একদম অন্যরকম একটা অনুভূতি, খুবই ভালো লাগছে। পয়লা ফাল্গুন বা পয়লা বৈশাখগুলো অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়, তখন দেখা গেল যে আমাদের বাচ্চাগুলো মন থেকে খুবই এনজয় করে। বিদেশের মাটিতে যখন এই ধরনের উৎসবগুলো হয় দেখতে খুব ভালো লাগে। সবার সহযোগিতা না পেলে এমন গোছানো আয়োজন সম্ভব নয়, তাই আগতদের ধন্যবাদ দিয়ে আগামীতেও পাশে থাকার আহ্বান আয়োজকদের। মূলত এই আয়োজনটা করা হচ্ছে গিয়ে যাতে আমাদের নতুন প্রজন্ম ওরা যাতে মানে আমাদের সাংস্কৃতিক যে আমাদের যে কালচারটা এটা যাতে বজায় থাকে, যাতে ওরা তুলে ধরতে পারে ওদের সামনে, এর জন্যই মূলত এই আয়োজনটা করা। আমাদের বাঙালিয়ানার ব্যানারে ঈদ, বৈশাখী অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান সহ নানা আয়োজন করে থাকেন আয়োজকরা। আগামী দিনও নানা আয়োজন নিয়ে হাজির হবেন প্রবাসীদের মাঝে, এমনটাও জানান তারা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশি স্পিনার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন সোহেলি আক্তার। ঘটনার সূত্রপাত 2023 নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার মাটিতে। দলের বাইরে ছিলেন স্পিনার সোহেলি আক্তার। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 16 সদস্যের দল বিশ্বকাপ খেলেছিল, যে স্কোয়াডে ছিলেন লতা মণ্ডলও। সে সময়ই খবর আসে সোহেলি আক্তার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন লতাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে জানান লতা মণ্ডল। মূলত ক্রিকেটার এবং বুকিদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। 2022-এ সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন সোহেলি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অনুসন্ধানে বের হয়ে আসে মূল ঘটনা। সত্যতা মেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের 5টি ধারা ভঙ্গ করেছেন সোহেলি, যার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগগুলো অবশ্য আইসিসির কাছে স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার।
দুর্নীতি দমন আইনের যে 5টি নিয়ম ভঙ্গ করেছেন তার মাঝে আছে ফিক্সিংয়ের প্রস্তাব, ম্যাচ পাতানোর বিনিময়ে $700 অধিক অর্থ বা সমপরিমাণ কোনো উপহার গ্রহণ, সরাসরি বা পরোক্ষভাবে আকসুর নিয়ম ভঙ্গ করতে সহযোগিতা করা, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা আকসুকে না জানানো এবং তদন্ত কাজে সহযোগিতা না করা। এ সকল অভিযোগের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। এর আগে ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। মঙ্গলবার ক্লোজ ডোর অনুশীলন করেছে শান্তর দল। যোগ দেন মুশফিক মাহমুদুল্লাহ, রিশাদ সহ স্কোয়াডে থাকা মোট 14 ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। অন্য দলের মতো শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশও। এদিন প্র্যাকটিসে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার, তবে ছিলেন না একজন। দেশের ক্রিকেটাররা কদিন আগেই খেলেছেন টি-20 ফরম্যাট। বিপিএল শিরোপা জিতে প্রথম 3 দিনের অনুশীলনে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তবে এদিন অনুশীলন করেছেন শান্ত, রিশাদ, মুশফিক মাহমুদুল্লাহরা। ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটে লড়াইয়ের আগে জোর দিচ্ছেন ফিটনেসে। তাই মূল অনুশীলনের আগে ট্রেনার নাথান কেলির অধীনে এভাবেই শরীর গরম করে নিয়েছেন শান্তরা। আগের দিনের অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়া সৌম্যকে নিয়েও কেটে গেছে শঙ্কা। ফুল রিদমই ট্রেনিং করেছেন বাঁহাতি ওপেনার। তবে এর আগে মাঠে দীর্ঘ সময় কোচিং স্টাফদের নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের করণীয় নিয়ে দিয়েছেন বার্তা। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল ও খুলনার কোচ তালহা জোবাইরও দিয়েছেন ক্রিকেটারদের পরামর্শ। এদিকে এদিনও ক্লোজ ডোর অনুশীলন করেছে টাইগাররা। গণমাধ্যমের জন্য অনুশীলন সেশন উন্মুক্ত ছিল 15 মিনিট। ওয়ার্ম আপ সেশন শেষে ফ্লাড লাইটের আলোয় ক্রিকেটারদের ম্যাচ সিনারিওতে অনুশীলন করার কথা রয়েছে। তবে ওয়ার্ম আপে দেখা মেলেনি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বিপিএল এ সবশেষ 5 ফেব্রুয়ারি ম্যাচ খেলা এই ক্রিকেটার এখনও আছেন ছুটিতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশীয় প্রতিষ্ঠান দৌড়। তাদের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। তবে প্রথম বছর চুক্তি পর্যবেক্ষণে রাখবে ফেডারেশন। এই চুক্তিতে বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। বিগিনিং এ নিউ এরা অফ পার্টনারশিপ। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন অধ্যায়। কিট স্পন্সর দিয়েই যার শুরু। প্রথমে বিদেশি প্রতিষ্ঠানের কথা বললেও শেষ পর্যন্ত দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ করে দিয়েছে বাফুফে। দেশি ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ফেডারেশন। বছর জুড়ে নারী ও পুরুষ দলকে ম্যাচ ও অনুশীলন জার্সি সহ কিট সেট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ফিফার গাইডলাইন মেনে জার্সি প্রস্তুত করবে কিট স্পন্সর প্রতিষ্ঠান। দেশীয় এই কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরে গর্বিত বাফুফে সভাপতি। আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাড় দিই নাই। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কিন্তু চেক করেছি। আর বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটির উদ্দেশ্য কিন্তু ছিল একটা বড় জিনিস, যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। বিগত বছরের হিসেব অনুযায়ী দৌড়ের সঙ্গে চুক্তি করায় বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। বিনিময়ে লাল সবুজ জার্সিতে থাকবে দৌড়ের লোগো। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে জার্সি বিক্রি করলে লভ্যাংশ পাবে ফেডারেশন। লাস্ট ইয়ারগুলিতে আমরা দেখেছি যে আমাদের বিএফএ পক্ষ থেকে কিট বাবদ অলমোস্ট 1 কোটি টাকা খরচ হয় প্রতি বছর। সো আন্ডারস্ট্যান্ডেবলি ওই টাকাটা এখন আমাদের লাগবে না। ইভেন্চুয়ালি এটা কিন্তু আমরা মার্চেন্ডাইজিং এ টার্ন করবো। সো ইট উইল নট অনলি উইথ দ্য জার্সি, এটার একটা সেট যেটা কমার্শিয়ালি আমরা মার্কেটে ছাড়বো। সেখানে তার অফকোর্স সেটার রাইটস তো তারা নিচ্ছে, বাট সেটা রেভিনিউ সে আমাদের সাথে শেয়ার করবে। 2 বছরের জন্য চুক্তি হলেও 1 বছর পর্যবেক্ষণ করবে বাফুফে। এছাড়া জাতীয় দলের জার্সির ডিজাইনে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে প্রতিষ্ঠানটি। এখনো প্রস্তুত না হওয়ায় চলতি মাসের শেষে নারী দলের ম্যাচের আগে জার্সি আনভেল করবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।